দেখো, আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন মোটামুটি বেশি কমপ্লিট করেছি। হুম, আরো ভাস্ট আছে এখানে, আমি অলরেডি এই পিডিএফ এর মধ্যে দেখবে একদম পারফেক্টলি কিন্তু অর্গানাইজ করা রয়েছে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত স্টোরি, সমস্ত যে চ্যাপ্টার গুলো, সমস্ত টপিক গুলো আমাদের অর্গানাইজ করা রয়েছে, এবং এইভাবেই পরপর আমরা যাব, কারণ এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সিলেবাস আমাদের কম্পারেটিভ এক্সামের জন্য। তো আজকে সেকেন্ড চ্যাপ্টার হিস্ট্রিতে, আর্য সভ্যতার হিস্ট্রিতে এই পার্টটা শেষ হলে আমরা আবার জিওগ্রাফি যাব। কারণ শুধু হিস্ট্রি করিয়ে গেলে কিন্তু তোমাদের বোরিং লাগবে, বা শুধু জিওগ্রাফি করিয়ে গেলে তোমাদের বোরিং লাগবে। সেই জন্য সমস্ত টপিক একটা দুটো চ্যাপ্টার করে আমরা কভার করব। ঠিক আছে, বেশ। আশা করি তোমরা চ্যাট বক্সে অ্যান্সার করবে আমি যদি কিছু প্রশ্ন করি, যারা যেটা জানো। কারণ হিস্ট্রির এই চ্যাপ্টারটা তোমরা ক্লাস 6-7-এ পড়েছো, বৈদিক যুগ বা আর্য সভ্যতা যেটা। দেখো, এখানে ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ প্রথমে একটা হেডিং দেওয়া রয়েছে বৈদিক যুগ, আর্য সভ্যতা। তারপরে একটা সাব হেডিং করা রয়েছে কিছুটা প্রাক বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ। তাহলে এটা সাব হেডিং কেন হচ্ছে, সেটা আমাদের আগে বুঝতে হবে যে ঋগ বৈদিক যুগ এবং আর্য যুগ, আর যেটা এখানে দুটো ভাগ করা রয়েছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি অ্যাকচুয়ালি। দেখো, আহ আমরা বলতে পারি এক্স্যাক্টলি ঋগ বৈদিক পিরিয়ড যদি আমরা ধরি, ঋগ বৈদিক যুগ যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এর সময়কালটা ছিল 1500 থেকে আহ সামহাট নিয়ার 1000, ঠিক আছে, বিফোর খ্রিস্টান এই রাজাটা। অ্যাকচুয়ালি খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000, এই সময় ঋগ বৈদিক যুগ, এই সময়কালটাকে ঋগ বৈদিক যুগ বা ইতিহাসে প্রাক বৈদিক যুগ বলা হয়। তার কি কারণ সেটা আমি বলবো। দেখো, আহ আমরা অ্যাকচুয়ালি এই সময় কিন্তু ভারতের একটা প্রাচীন যে ইতিহাস, প্রাচীন যে হিস্ট্রি, প্রাচীন হিস্ট্রি মানে ইন্দো আরিয়ান যাদের আমরা বলি, ঠিক আছে, সেই একটা জাতি, সেই একটা বিশেষ একটা গোষ্ঠী, তারা ভারতের উত্তর দিকে এই সময় বসবাস করতে শুরু করে। দেখো, কম্পারেটিভ এক্সামে না খুব বেশি এক্সপ্লেইন করলে সিলেবাস শেষ করাটা খুব মুশকিল হয়ে যাবে, অনেক বছর লেগে যাবে যদি আমরা এই স্কুলের মতন করে আমরা ডিটেলস এক্সপ্লেইন করতে করতে পড়াই। তাই যেটুকু প্রয়োজন সেটুকু দেখবে, এই বইয়েও তোমরা যেগুলো দেখতে পাচ্ছ দেখবে জাস্ট পয়েন্ট ওয়াইজ দেওয়া রয়েছে, যেখান থেকে প্রশ্ন আসতে পারে। তোমাদের কি সেই হিস্ট্রি বইয়ের মতো একদম ডিটেলস দেওয়া থাকবে, কোনো বই দেওয়া থাকবে না কম্পিটিটিভে। কারণ এখানে আমাদের এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন, এখানে গল্পের মতো ডিটেলস বুঝে পড়ার কোনো সময় নেই। তোমরা যা পড়ে এসছো এখানে, এবার থেকে আমাদের ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ পড়তে হবে। আমি সেই ইম্পর্টেন্ট টপিক গুলো তোমাকে বলে দিচ্ছি। এর মাঝে তুমি যদি ভাবো যে আরো স্টোরি ছিল, আরো গল্প ছিল, ইতিহাসের গল্প অনেকই, ইতিহাসে ফার্স্ট সিলেবাস বা যে কোনো সাবজেক্টে। তো আমরা এরকমই পয়েন্ট ওয়াইজ করে পড়বো। তো তারপরে ডিপেন্ড করবে, দেখো, তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের উপর বাকিটা। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি প্রিপেয়ার থাকবে। আচ্ছা, বেশ, দেখো, ধরো ঋগ বৈদিক যুগটা 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আমরা পেলাম। কিন্তু আর্য সভ্যতা যেটা, আর্য যুগ, প্রথমে যে হেডিংটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি কি? দেখো, আর্য যুগের মধ্যে সাব হেডিং হচ্ছে ঋগ বৈদিক যুগ। মানে আর্য যুগটা কি একটা ব্রডার সেন্স, একটা ব্রডার টার্ম, একটা আরো বৃহৎ কিছু বোঝাচ্ছে। বৃহৎ কিছু কিছু মানে এটা ঋগ বৈদিক যুগই শুরু নয়, এটা কিন্তু লেটার বৈদিক পিরিয়ড। শুধু ঋগ বৈদিক যুগই নয়, পরবর্তী বৈদিক যুগও এর মধ্যে ইনক্লুড রয়েছে। ঠিক আছে, পরবর্তী বৈদিক যুগ এটাও নিচেই রয়েছে, আমরা ওটাও আলোচনা করব পরে। তো লেটার বৈদিক পিরিয়ডটা কখন? দেখো, টোটাল একে নিয়ে এই আর্য সভ্যতা, লেটার বৈদিক পিরিয়ড আমরা বলতে পারি ধরো সামার 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে টোটাল কি দাঁড়াচ্ছে আর্য সভ্যতাটা, দেখো এই দুটো সময়কালকে একত্রে বলে। সেটা হচ্ছে, আমরা বলতে পারি উম ধরো মোটামুটি তাহলে 1500 থেকে 600, এই প্রাক প্রাক বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ থেকে একদম
পরবর্তী বৈদিক যুগ অব্দি। দেখো, এই যে আগেকার যে আর্য সভ্যতা, যে আর্যদের সম্পর্কে আমরা পড়বো, তারা কিন্তু অ্যাকচুয়ালি ছিল নোম্যাডিক। নোম্যাডিক মানে কি? নোম্যাডিক মানে হচ্ছে কিন্তু আমাদের যাযাবর। যাদের যাযাবর বলা হয় তাদের বলা হতো নোম্যাডিক। কিন্তু পরে এরা কি করলো? পরে এরা কিন্তু আস্তে আস্তে সেটেলড এগ্রিকালচার শুরু করে। মানে এক জায়গায় এরা স্থায়ী হয়ে সেখানে নিজেদের বাসস্থান গড়ে তোলে, সেখানে চাষবাস শুরু করে। ঠিক আছে। হুম। এবার দেখো, এদের পলিটিক্যাল সিস্টেম এক ধরনের ছিল। আমরা দেখতে পাবো, আমি একটু সামারাইজ করে দিচ্ছি, তারপরে আমরা চ্যাপ্টারে কি রয়েছে সেখানে যাব। এদের পলিটিক্যাল সিস্টেম কেমন ছিল এখানে দেখো। এই আমরা দেখবো এই যুগের রাজাদের সাধারণত সভা ও সমিতি, এই দুজন কাউন্সিল থাকতো। এই দুটো আহ মানে কাউন্সিলিং লোকজন তাদেরকে রাজাদেরকে হেল্প করতো রাজকার্য পরিচালনা করতো। মানে সভা সমিতি এই সময় আমরা দেখতে পাবো। আর লেটার বৈদিক পিরিয়ড, যেটা মানে পরবর্তী বৈদিক যুগে, বিভিন্ন কিংডম, বিভিন্ন আহ নতুন নতুন স্টেট, যেমন কুরু, পাঞ্চাল, এইসব আহ অঞ্চলের নাম পাবো। হ্যাঁ, তারপরে রিলিজিয়ন পাবো আমরা বিভিন্ন আহ ঈশ্বরকে, কোন কোন ঈশ্বরকে গুরুত্ব দেওয়া হতো, কোন কোন ঈশ্বরের পূজা করা হতো। যুদ্ধের দেবতা ইন্দ্র ছিল, ঠিক আছে, অগ্নি দেবতা, জলের দেবতা ছিল বরুণ, এইসব পাবো। আর পরবর্তী বৈদিক যুগে আমরা দেখতে পাবো এই সময় মানুষের আচার আচরণ নিয়ম কানুন খুব কঠোর হয়ে গেছিল, এবং মানুষ প্রচন্ড মানে এইসবে বিশ্বস্ত হয়ে পড়েছিল। এবং যার সুযোগ নিচ্ছিল ব্রাহ্মণরা। ব্রাহ্মণদের প্রভাব প্রতিপত্তি বেড়ে যায় সেই সময়, এবং তারা মানুষকে সেই আহ মানে বিভিন্ন নিয়ম কানুন, কঠোর নিয়ম কানুন তারা নিয়ে আসতে থাকে। তাহলে দেখো, এই ঋগ বৈদিক যুগ যেটা, এটা কিন্তু আর্লি আরিয়ান সিভিলাইজেশন, মানে মানে প্রাক বৈদিক যুগ, এর একটা সময়। ঠিক আছে, এটা একটা সময় বলতে পারি, এটা একটা পার্টিকুলার টাইম। আর যেটা, এই যে প্রথম যে হেডিংটা রয়েছে শুধু আর্য সভ্যতা, সেটা কিন্তু পুরো ইভলিউশনের গল্প, সম্পূর্ণটা। মানে ঋগ বৈদিক যুগেরও গল্প, প্লাস পরবর্তী বৈদিক যুগেরও একটা গল্প। তো আমরা এখান থেকে দেখি এবার কি কি রয়েছে, কোন কোন জিনিসটা আমাদের, কোন কোন বিষয় আমাদের ইম্পর্টেন্ট এখানে। দেখো, প্রথমেই বলছে আর্যদের প্রকৃত বাসস্থান সম্বন্ধে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন তথ্য দিয়েছে। যেমন ম্যাক্স মুলারের দেওয়া মধ্য এশিয়া তত্ত্বটি, তথ্যটি কিন্তু গ্রহণযোগ্য। এটা ইম্পর্টেন্ট। আর্যরা মধ্য এশিয়া থেকে এসেছে, এই কথাটি কে বলেছে? ম্যাক্স মুলার। পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ারে। আর্যরা ছিল আধা যাযাবর, একটু আগে আমি বললাম, ও মেষ পালক, এবং এদের আদি বাসভূমি মধ্য এশিয়ার কাস্পিয়ান সাগরের তীরবর্তী অঞ্চল। মধ্য এশিয়ার কোথা থেকে? কাস্পিয়ান সাগরের তীরে। ভাবা হয় যে তারা তখন ওখানে বসবাস করত। 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে তারা সম্ভবত হিন্দুকুশ পর্বতের খাইবার গিরিপথ ধরে ভারতে প্রবেশ করেছিলেন। খুব ইম্পর্টেন্ট, এই সবগুলি পয়েন্ট ওয়াইজ, এই সবগুলি খুব ইম্পর্টেন্ট। ইরানের পবিত্র ধর্মগ্রন্থ জেন দারস্তার মাধ্যমে জানা যায় আর্যরা ইরানের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে। তাহলে ইরানের পবিত্র ধর্মগ্রন্থ জেন দারস্তা, তার মাধ্যমে জানা যায় যে আর্যরা কিন্তু ইরানের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে। এখান থেকে এই যে যেগুলো পয়েন্ট করা আছে না, কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। তোমাদের এগুলো মুখস্থ করা দরকার নেই, এই ইতিহাস তো মুখস্থ করতে হয় না। তোমাদের ভালো করে রিডিং করতে হবে, যাতে শর্ট হিসেবে তোমরা মনে রাখতে পারো। সেখান থেকে যা শর্ট ধরবে তোমরা যাতে পারো সেরকম করে তোমাদের পড়তে হবে। তোমাদের চোখ বুজে মুখস্থ করে কোনো কাজ হবে না। আচ্ছা দেখো, প্রথম দিকে আর্যরা পূর্ব আফগানিস্তান, দেখো মধ্য এশিয়া মানে, যদি আমরা ম্যাপটা দেখি ওপর থেকে তাহলে ওপর থেকে যখন প্রথম ভারতে ঢুকবে, তখন স্বাভাবিক ভারতের মাথার দিকে এলাকাটাই তারা প্রথমে আসবে। তাহলে তখন তো আফগানিস্তান পাকিস্তান পৃথক ছিল না, তখন তো একটাই। তো দেখো, প্রথম দিকে যেটা বর্তমানে পূর্ব আফগানিস্তান, সেই জায়গাতে তারা প্রথমে থাকতে লাগলো। তারপরে বর্তমান পাকিস্তান, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের পশ্চিমাংশে তারা বসবাস করছে। দেখো, সবগুলো কিন্তু একদম নর্থ সাইডে। আর্যদের ভারতবর্ষে বসবাসকারী সমগ্র অঞ্চলটিকে 7টি নদী বা সপ্ত সিন্ধু দেশ বলা হয়। সপ্ত সিন্ধু তোমরা জানো?
সপ্তসিন্ধু হলো সিন্ধু নদ, এর 5টি উপনদী এবং সরস্বতী নদী। সিন্ধু নদ, 5টা উপনদী, তোমরা পড়েছো ইতিহাসে অলরেডি। ঠিক আছে, চন্দ্রভাগা, বিতস্তা এইসব নিয়ে। বিপাশা, একটা নদী এখানেই রয়েছে। আর সরস্বতী নদী, যেটা এখন আর অস্তিত্ব নেই, তবে তার যে নদীর গতিপথ সেটা কিন্তু প্রমাণ পাওয়া গেল সরস্বতী নদী। আচ্ছা, তারপরে দেখো, রাজকীয় সংগঠনের সাধারণ লোকজন এবং এদের রাজা রাজন নামে পরিচিত ছিল। এই যে রাজন কাদের বলা হতো, বা বৈদিক যুগের আহ রাজাদের কি বলা হতো পরীক্ষায় সাথে আসে। রাজা ছিলেন যুদ্ধের দলনেতা এবং সাধারণত রক্ষাকর্তা। রাজার রাজত্ব বংশগত ছিল না, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা জানি রাজারা সাধারণত রাজার ছেলে রাজাই হয়, কিন্তু দেখো এই সময় রাজাদের রাজত্ব বংশগত ছিল না, এটা এক্সেপশন একটু। রাজা উপগোষ্ঠীর দ্বারা মনোনীত হতো, মানে দেখো রাজাকে ভোট দিয়ে মানে গোষ্ঠীর লোকজন নির্বাচিত করতো। তার মানে কিছুটা গণতান্ত্রিক প্রথা সেই সময় প্রচলিত ছিল, আমরা বুঝতে পারছি দেখো এটা থেকে। রাজাকে মনোনীত করা হতো। যেমন এখন আমরা আমাদের যে মেম্বার হবে বা আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে মনোনীত করি, এরকম ঋক বৈদিক যুগে কিন্তু রাজাকে এভাবে মনোনীত করা হতো। আবার রাজা সর্বময় কর্তৃত্বের অধিকারী ছিলেন না, মানে রাজাই যা বলবে তাই, সর্বসন্তান নয় কিন্তু একদম। উপগোষ্ঠীর সরকার হিসাবে সাধারণের প্রতি তার আংশিক দায়িত্ব থাকতো, যেমন সভা সমিতি গণ বিধাতা, এদের মাধ্যমে, এদের আলোচনার মাধ্যমে কিন্তু রাজা রাজকার্য পরিচালনা করতো। নিজে যা খুশি তাই করতে পারতো না। এমনকি স্ত্রী লোকেরাও সবাই উপস্থিত থাকতে পেত। তো দেখো ঋগ বৈদিক যুগে কিন্তু কত ভালো একটা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, পজিটিভ দিকগুলো দেখতে পাচ্ছি, যেগুলো খুব ভালো সেই ব্যবস্থাগুলো কিন্তু সমস্ত রকম প্রচলিত ছিল। কিন্তু পরবর্তী বৈদিক যুগে দেখবে পুরোটাই উল্টো পেয়ে যাবো আমরা। বিশেষভাবে রাজন নির্বাচন বা পুর নির্বাচনের সময় সকলকে সমিতি বা সবাই উপস্থিত থাকতে হতো, ঠিক আছে? রাজার নির্বাচনের সময় অনেক উপগোষ্ঠী মিলে গোষ্ঠী তৈরি করে। মূল সামাজিক একক ছিল কুলা বা পরিবার, এবং কুলপা বা পরিবারের প্রধান, এগুলো শর্টে আসে, সে ক্লাস সিক্সেও পড়েছো। তাহলে কুলা বলা হতো পরিবারকে, কুলপা বলা হতো পরিবারের প্রধানকে। একদল প্রধান কর্মচারী রাজাকে সাহায্য করতো, এদের মধ্যে গুরুত্বপূর্ণ পদ ছিল পুরোহিতের। এর পরের স্থান ছিল সেনানি অর্থাৎ সৈন্যদলের প্রধানের। যদিও তখন নির্দিষ্ট প্রথা মতো সৈন্য ছিল না, প্রথম দিকে আর্যদের রণকৌশল ছিল খুব উন্নত। তারা প্রতিটি ক্ষেত্রে সফল হতো কারণ তারা ঘোড়ায় টানা রথ ব্যবহার করতে চান, এটা সঠিক জন্য ইম্পর্টেন্ট। তখন নিয়মিত রাজস্ব প্রথার প্রচলন ছিল না। প্রজাদের স্বেচ্ছা দান এবং যুদ্ধে লুণ্ঠিত অর্থ সামগ্রীর দ্বারা রাজ্যের ব্যয়ভার বহন করা হতো। মানে কত ভালো ব্যবস্থা ছিল দেখো, কোনো ট্যাক্স কোনো রাজস্ব দিতে হতো না এই সময়। প্রজারা নিজেদের ইচ্ছা মতো দান দিত, যার যা ক্ষমতা নিজের ইচ্ছা মতো। আর যুদ্ধে যা লুট হতো সেটা নিয়ে রাজ্যের ব্যয়ভার হতো। গ্রামিণী ছিলেন কে? গ্রামের প্রধান। তাহলে গ্রামের প্রধানদের কি বলা হতো? গ্রামীণ। খুব ইম্পর্টেন্ট। এরাই সভা সমিতিতে প্রতিনিধিত্ব করতো, মানে সভা সমিতির যে আয়োজন হতো তার প্রধান এরাই সভাটা চালাতো। গ্রামিণীর দায়িত্ব প্রজাপতির ওপর অর্পিত ছিল। এই প্রজাপতিগণ পশুচারণ ক্ষেত্রে অধিকার লাভ করেছিল, মানে প্রজাপতি বলতে বলতে পারো কিছুটা বড় লোক, যারা পশুচারণ ক্ষেত্র অধিকার লাভ করে, পশুচারণ ক্ষেত্রগুলো যাদের আন্ডার, যাদের কন্ট্রোলে থাকবে, তাদেরকে প্রজাপতি বলা হতো। যারা আহ আবার ওই গ্রামীণদের সাহায্য করতো। এদের সামাজিক জীবন আর্যদের কেমন? দেখো উপজাতির পরিকাঠামোর বিভাগ শুরু হয়েছিল এই সময়, বাকি সবকিছুই ভালো পেলাম, কিন্তু এই সময় এই যে জাতি উপজাতি এর পরিকাঠামো বিভাগ সবে শুরু হচ্ছিল। যখন তারা কৃষ্ণকায় আদিম অধিবাসীদের সঙ্গে বসবাস করতে লাগলো, তখন রক্তের শুদ্ধতার অনুসন্ধান করতে লাগলো। এবং শ্রেণীবিভাগ করার কঠিনতর হলো যখন বহিরাগত দাসেরা আর্য সমাজের জায়গা খুঁজে পেল। এবং কিছু কিছু আর্য দাসেদের সঙ্গে, দেখো আর্য দাসেদের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হলো এবং তারাও তাদের পন্থা অবলম্বন করলো। ক্রমে ক্রমে উপজাতি সমাজ 3টি দলে বিভক্ত হয়ে গেল। কি কি? সেনা, পুরোহিত আর সাধারণ গোষ্ঠী। পরবর্তীকালে শূদ্র হিসাবে আর একটা দলের সৃষ্টি হলো। বর্ণ হিসেবে ব্যবহৃত হলো গায়ের রং, গায়ের রঙের ভিত্তিতে ভাগ হতে লাগলো। আর্যরা ফর্সা, দাসেরা কালো। তাহলে সেই সময় ক্লাসিফিকেশনটা এইভাবে হচ্ছে। পরিবার ছিল সমাজের মূল একক, পরীক্ষায় আসে।
সমাজের মূল একক এই সময় কি ছিল? পরিবার। পরিবার প্রকৃতিগতভাবে পিতৃশাসিত ছিল। এটাও ইম্পর্টেন্ট, এই সময় পরিবার ছিল পিতৃশাসিত। ঠিক আছে, কিন্তু স্ত্রীলোকেরা পুরুষদের মতো সকল সুযোগ সুবিধা ভোগ করত। এটা একটা ভালো দিক। স্ত্রীলোকেরাও সকল সুযোগ সুবিধা ভোগ করতে পেরে তখনকার দিনে, ভাবো কবে, সে খ্রিস্টপূর্বাব্দে তখন। তাহলে তারাও সুযোগ সুবিধা ভোগ করতে পারতো পুরুষদের মতো, বাট যেটা আর কি এখন হচ্ছে, এখন আমরা যেমন কিছুটা ভোগ করতে পারি স্ত্রীলোকের ক্ষেত্রে। দেখো, বিবাহের ক্ষেত্রে এক স্বামী প্রথার প্রচলন ছিল। মানে একটাই স্বামী, যেটা এখনো কিছুটা প্রচলন, মানে অতটা আইনগত দিক থেকে ওরকম হয় না যে না মানতেই হবে, কিন্তু যেটা আমরা সামাজিক ভাবে যেগুলো মানি আর কি। দেখো, এক স্বামী প্রথা এবং বিবাহ বিচ্ছেদ প্রথা ছিল না। মানে বিবাহ বিচ্ছেদ প্রথা, ডিভোর্স প্রথা ছিল না। কিন্তু অল্প কিছু ক্ষেত্রে বহু বিবাহ প্রথা, কিছু কিছু ক্ষেত্রে বহু বিবাহ মানে একের বেশি বিবাহ করা, ভাইয়ের স্ত্রীকে বিয়ে করা, বিধবা বিবাহেরও প্রচলন ছিল। বাল্য বিবাহের কিছু দৃষ্টান্ত দেখা যায়। সাধারণত 16-17 বছর বয়সে বিবাহ প্রথা চালু ছিল, তাও একটা পজিটিভ দিক তখনকার দিনে। খ্রিস্টপূর্ব 1500 খ্রিস্টপূর্বাব্দে 16-17 বছর বয়সে বিবাহ দেওয়া হচ্ছে। তাহলে দেখো এখনকার দিনে বা পরবর্তীকালে আমরা কত অল্প বয়সে 10 বছর, 11 বছর, 12 বছরে বিবাহ দেখেছি। বিশেষ করে ধরো 100-200 বছর আগের কথাই ভাবলাম, আর এইটা 1500 বছর আগেও মানুষই এই জিনিসগুলো মানছিল। তখন আর্য শব্দটি ব্যবহার করা হতো যে কোনো সম্মানীয় ব্যক্তিকে। যে কোনো সম্মানীয় ব্যক্তিকে তখন আর্য বলা হতো। মহাভারতে দেখবে এই কথাটা, আর্য কথাটা অনেকবার ব্যবহার করেছে সম্মানীয় ব্যক্তিদের ক্ষেত্রে। শ্রীকৃষ্ণ দেখবে। আচ্ছা, আর্যগণের সোম, সুরা এবং পোশাক পরিচ্ছদ প্রিয় ছিল। তারা একটু বিলাসবহুল জীবনযাপন করবেই ধরো। ধর্মীয় পূজা পার্বণে সোমরস নিবেদন করত। এটা এক প্রকার বিশেষ আহ মানে লিকুইড জাতীয় জিনিস। হুম। তারপর তারা সেটা পান করতো। সুরা ছিল পুরোপুরি বৈষয়িক এবং বলবদ্ধ, এবং যাজক কবিরা এটা পছন্দ করতো। সুরা ছিল নিজের শক্তি বাড়বে আর কি, বা একটা স্ট্যান্ডার্ড, মানে মদ পান করাটা। কিন্তু যাজক, মানে পুরোহিত এবং কবিরা এগুলো পছন্দ করতো। আর্যগণ গান বাজনা অভিনয় বীণা বাজাতে ভালোবাসতো। গান, নাচ, নৃত্যরতা বালিকার সন্ধানও পাওয়া গেছে, মানে প্রমাণ মিলেছে। জুয়া খেলা আমোদ প্রমোদের অঙ্গ মনে করা হতো। রথ দৌড় উপভোগ করতো। স্ত্রী পুরুষ সকলেই গয়না পরতো। ঋগ্বেদে যে নদীগুলোর বর্ণনা রয়েছে এবং বর্তমানে তাদের নাম যা হয়েছে, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কিন্তু আসে, এখান থেকে কোয়েশ্চেন পরীক্ষায় আসেই। প্রায় প্রত্যেক পরীক্ষাতেই তুমি পাবে কিন্তু এখান থেকে একটা দুটো করে কোয়েশ্চেন। চ্যাপ্টারটাই খুব ইম্পর্টেন্ট। দেখো, সিন্ধু নদী, সিন্ধুর বর্তমান নাম হয়েছে ইন্দাস। আমরা ইংলিশে দেখবো বলি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। বিতস্তার নাম হয়েছে ঝিলাম। অ- অসিকনির নাম হয়েছে চেনাব। পুরুষনীর নাম হয়েছে রাভি। বিপাশার নাম হয়েছে বিয়াস। শতদ্রীর নাম হয়েছে সাতলেজ। গুমালের নাম হয়েছে গোমতী। ক্রুমুর নাম হয়েছে কুররাম। আর ত্রিশদ্রব্দির নাম হয়েছে ঘড়ঘড়। এই নদীগুলি ছাড়াও ঋগ্বেদে গঙ্গা, যমুনা, সরস্বতী এবং আরো কিছু নদীর নাম পাওয়া যায়। তাহলে এই যে নামের যে চেঞ্জ গুলো, বর্তমানে কি নাম হচ্ছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এদের অর্থনীতি কেমন ছিল? এই সময় ব্রোঞ্জ কারুশিল্পীরা খুব দক্ষ ছিল, ব্রোঞ্জ কারুশিল্পীরা। আহ তারপরে দেখো, এখানে মিশ্র অর্থনীতির অনুগামী ছিল, যেমন পশুপালন ও কৃষি। এই সময় পশুপালন ব্যবস্থা অর্থনীতিতে মূল ভূমিকা পালন করছিল। গবাদি পশু নিয়ে তাদের বেশিরভাগ বিরোধ বাঁধতো, কারণ ধন দৌলতের আধার ছিল গবাদি। গরু ছিল এখানকার মুদ্রার বিনিময় প্রথা, মানে মুদ্রার বদলে দেখো গরু বিনিময়ের মাধ্যমে জিনিসপত্র কেনাবেচা করা। গরুর সংখ্যা অনুসারে মূল্যমান নির্ধারিত হতো, মানে তুমি কত বড় লোক এটা নির্ধারিত হতো তোমার কতগুলো গরু রয়েছে। আচ্ছা, একজন মানুষকে 100 গরু সমান ধরা হতো। মানে একজন মানুষ আর 100 গরু সমান হবে। একজন মানুষ একজন দাসকে যদি বাজার থেকে ধরে নিতে হতো, তাহলে 100টা গরু সমান হবে। সেই সময় গরুকে দেবতা রূপে গণ্য করা হতো না।
ওনাকেও গরুর মতো গুরুত্বপূর্ণ মনে করা হতো। আর বিনিময় প্রথার এরকম মাধ্যম ছিল গরু, একটু আগেই পেলাম। এর সঙ্গে সঙ্গে স্বর্ণ মুদ্রা, নিস্কা, একটা মুদ্রার নাম, তখন ধরো কৃষ্ণালী, সাতমনা, এইসব নামের মুদ্রা প্রথা চালু হয়। আচ্ছা, আমরা যেমন কিলোমিটার, মিটার এর দূরত্ব পরিমাপ করি, এই সময় গাভূতি এই একক ব্যবহার হতো দূরত্ব মাপার জন্য। কত কিলোমিটার দূরত্ব আমরা বলি, তখন গাভূতিতে, মানে গাভূতি একক ব্যবহার হতো, এই শব্দটা ব্যবহার হতো। আর গোধূলি সময় নির্ণয়ের একক, আমরা যেমন মিনিট, সেকেন্ড, ঘন্টা বলছি, তখন কিন্তু গোধূলি এই শব্দটা সময় নির্ণয়ের একক হিসেবে ব্যবহার হতো। মাটির তৈরি দুর্গের মতো সংরক্ষিত স্থানে বসবাস করত। মাটির তৈরি দুর্গের মতো সংরক্ষিত স্থানে এরা বসবাস করত। তখনকার দিনে প্রধান শস্য কি? খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে। জব এবং বার্লি। জব বা বার্লি, যেটা ধান গম না, কিন্তু জব বা বার্লি। বৈদিক যুগের ধর্ম, এই ধর্ম পাঠটা থেকে প্রচুর কোয়েশ্চেন। আর্যগণ প্রাকৃতিক শক্তিকে চিহ্নিত করেছিল, তাদেরকে জীবন্ত বলে মনে করতো। আমরা যেমন এখনো মনে ভাবছি। ইন্দ্র ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা এই সময়। ইন্দ্র যুদ্ধের দেবতা বলে গণ্য। পুরন্দর ছিল ঝড় ও বজ্রের দেবতা। দেখবে পিওয়াইকিউ সেটে এইগুলো কিন্তু এসছে যে পরীক্ষায়, আমি সেগুলো দিয়েছি, এখান থেকে দেখবো অনেক কোয়েশ্চেন আছে। আগুনের দেবতা ছিল অগ্নি। সে ছিল মানুষ ও দেবদেবীর মাঝামাঝি স্থান। অগ্নিকে ধরা হতো, মানে সম্পূর্ণ ইন্দ্রর মতো ওরকম দেবতা না, মানে তাকে মানুষ আর দেবদেবীর মাঝামাঝি একটা, মানে কিছুটা তার সাথে আত্মিক বন্ধন ছিল বলতে পারি আমরা। বরুণ ছিল তৃতীয় স্থান, মানে তারা যে দেবতাদের মানে গুরুত্ব দিত সেই অনুযায়ী তৃতীয় স্থানে বরুণ। সে ছিল জলের দেবতা। মনে করা হতো সেই প্রকৃতিকে তুলে ধরেছে। ঋগ্বেদ সেই ছিল সর্বোচ্চ, ঋগ্বেদে, মানে ঋগ্বেদে উল্লেখ ছিল এই বরুণই কিন্তু সর্বোচ্চ দেবতা। সোম ছিল গাছপালার দেবতা, অনেকবার এটা এসেছে। মারুত ছিল ঝড়ের দেবতা। অদিতি এবং উষা ছিল স্ত্রী দেবতা। উষা হলো ভোরবেলার প্রকাশ। তারা মন্দির নির্মাণ বা পুতুল পুজোয় বিশ্বাসী ছিল না। এটা খুব ইম্পর্টেন্ট। মন্দির বা এই যে মূর্তি পূজাতে বিশ্বাসী ছিল না তারা। যাজকগণ কর্তৃক মুক্তাঞ্চলে পুজো করতো, মানে পুরোহিতদের দ্বারা, যাজকদের দ্বারা একটা ফাঁকা জায়গায় তারা পুজো করতো, ফাঁকা জায়গায় প্রকৃতিকে পুজো করতো, সেই ফাঁকা জায়গায় মুক্তাঞ্চলে পুজো হতো। খুব ইম্পর্টেন্ট, এই ধর্মটা খুব ভালো করে পড়তে হবে। পরবর্তী বৈদিক যুগ, সরি, বিবাহের রকম কিরকম, কি রকম বিবাহ ছিল এই সময়, এখান থেকেও কোয়েশ্চেন হয়। একই বর্ণের স্ত্রী পুরুষের মধ্যে যৌতুক প্রদানের মাধ্যমে বিবাহকে বলা হতো ব্রাহ্ম। মানে পণ দিয়ে একই বর্ণের, ধরো আমরা যে বর্ণ বিভাগ করলাম, ওই যে সাদা কালো যেটা, তো ওই রকম একই বর্ণের স্ত্রী পুরুষের বিবাহ হলে এবং পণ দেওয়া হলে তখন সেটাকে বলা হতো ব্রাহ্ম। মানে সেটাকে সবচেয়ে ভালো বিবাহ মানা হতো যেটা। দৈব কি? যে বিবাহ ব্যবস্থায় বাবা কিছু মূল্য দিয়ে তার কন্যাকে পুরোহিতের সঙ্গে বিবাহ দিত। দৈব মানে বাবা কিছু মূল্য দিত, টাকা দিত পুরোহিতকে, এবং তার কন্যাকে বিবাহ দিত পুরোহিতের সাথে, সেটা হচ্ছে দৈব বলা হতো। মানে দান করছে আর কি দেবতাকে, পুরোহিতের সাথে বিয়ে। নেক্সট হচ্ছে আরসা। যে বিবাহে কন্যার দাম হিসাবে কন্যার বাবাকে একটা গাভী ও একটা ষাঁড় দেওয়া হতো। মানে কন্যাকে বিয়ে করবে বলে তার বাবাকে একটা গাভী আর একটা ষাঁড় দেওয়া উচিত, সেটা হচ্ছে আরসা। আরসার বিবাহ। প্রজাপত। যে বিবাহে কোনো যৌতুক বা কোনো চাহিদা ছাড়াই কন্যার পিতা কন্যার বিবাহ দিত। মানে পণ ছাড়াই কন্যার পিতা কন্যার বিবাহ দিত, এটা হচ্ছে প্রজাপত। গান্ধর্ব। বরপক্ষ কনেপক্ষের সম্মতি নিয়ে লুকিয়ে বিবাহ হতো। বরপক্ষ রাজি, কন্যাপক্ষ রাজি, ব্যাস। এবার লুকিয়ে বিবাহ, এটাকে বলা হতো গান্ধর্ব। অসুরা। অসুরা দেখো, অসুর নেগেটিভ। ক্রয় করার যে বিবাহ অনুষ্ঠিত হতো, ক্রয় করার, কিনে যে বিবাহ করা হতো, স্ত্রীকে কিনে, ধরো বা কোনো মেয়েকে কিনে যে বিবাহ হতো, সেগুলো হচ্ছে অসুরা। রাক্ষস। যে বিবাহ জোরপূর্বক করা হতো, জোর করে যে বিবাহ করা হতো সেটা হচ্ছে রাক্ষস। পৈশাচ। পৈশাচিক দেখো, ঘুমন্ত অবস্থায় কন্যাকে প্রলোভন দেখিয়ে বিবাহ করা। ঘুমন্ত অবস্থায় কন্যাকে লোভ দেখিয়ে যে বিবাহ করা, সেটা হচ্ছে পৈশাচ।
আর এই দুটো তো খুব ইম্পর্টেন্ট, আগেও পড়েছো, অনুলোম আর প্রতিলোম বিবাহ। উচ্চ বর্ণের পুরুষের সঙ্গে নিম্ন বর্ণের কন্যার যে বিবাহ, সেটা হচ্ছে অনুলোম। পুরুষ উচ্চ বর্ণের, কন্যা নিম্ন বর্ণের। আর প্রতিলোম হচ্ছে নিম্ন বর্ণের পুরুষের সঙ্গে উচ্চ বর্ণের কন্যার বিবাহ, প্রতিলোম। উল্টোটা প্রতিলোম। তাহলে এই হচ্ছে ঋগ্বৈদিক যুগের ডিটেলস। এবার আমরা যে কোয়েশ্চেন সেটটা দিয়েছি এখান থেকে একটু সেটা নিয়ে আলোচনা করি। ওয়েট করো। বেশ, ফার্স্ট কোয়েশ্চেন হবে। পারবে আশা করছি, একটু আগেই পড়লে। চ্যাট বক্সে অ্যান্সার করো। ঋগ ঋগ্বেদে প্রধান দেবতা কে ছিলেন? ডাব্লিউবিসিএস পরীক্ষায় আসে। অপশন সি, প্রধান দেবতা, কাকে প্রধান মানা হতো? আলাদা আলাদা অ্যান্সার পাচ্ছেন। এক মিনিট দাঁড়াও, আগের পিডিএফটা আমি আনতে পারবো কি? হম। দেখো, প্রধান দেবতা হিসেবে কাকে মানা হতো ঋগ্বেদে? ঋগ্বেদে প্রধান দেবতা, ভালো করে বোঝো প্রশ্নটা। ঋগ্বেদের প্রধান দেবতা কে ছিল? ঋগ্বেদের প্রধান দেবতা ছিল ইন্দ্র, অপশন বি। ঠিক আছে, স্বর্গের প্রভু। আর অগ্নি কি ছিল? যজ্ঞের অগ্নি ছিল, অগ্নি দেবতা হিসেবে মানা হতো। ঠিক আছে। আর তোমরা তোমরা যেটা করেছো, বরুণ দুজন দেখতে পাচ্ছি। বরুণ কি ছিল? জলের দেবতা। এবং হিন্দু ধর্মে তিনি একজন প্রধান বৈদিক দেবতা হিসেবে তাকে মানা হয়েছে। বৈদিক দেবতা হিসেবে, জলের প্রতীক হিসেবে তাকে দেখা হয়েছিল মেনলি। তো যদি বলে হিন্দু ধর্মের প্রধান দেবতা হিসেবে, প্রধান বৈদিক দেবতা হিসেবে কাকে মানা হয়েছে, তখন আমরা বরুণ করব। বাট যখন বলবো ঋগ্বেদে, ঋগ্বেদে তখন কিন্তু ইন্দ্র ছিল। ইন্দ্র প্রধান দেবতা। ঋগ্বেদের ভাষা কি ছিল? আই থিঙ্ক ওখানে ছিল না এটা, ঋগ্বেদের ভাষা তোমাদের আজকে পড়া উচিত। দেখো, কেউ পারলে বলো। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু বলে রাখি, আমার মাথায় চলে এলো। দেখো, আর ঋগ্বেদে কিন্তু সর্বাধিক স্তোত্র, সবচেয়ে বেশি যে মন্ত্র, সেটা ইন্দ্রর নামেই রচিত ছিল। আর তিনি ছিলেন যুদ্ধ আর জয়ের দেবতা। আচ্ছা, নেক্সট, ঋগ্বেদের ভাষা কি ছিল? ঋগ্বেদের ভাষা কি দিয়েছো? অপশন বি। ঋগ্বেদের ভাষা সংস্কৃত। ঋগ্বেদ কোন মাসে রচিত? ঋগ্বেদ, এটা কি পাচ্ছ? ঋগ্বেদ রচিত হয়েছে প্রাচীন বৈদিক সংস্কৃত ভাষা। ঋগ্বেদ হয়েছে প্রাচীন বৈদিক সংস্কৃত ভাষা। সিএইচএসএল এক্সামে আছে। ঋগ্বেদের যুগে সভা সমিতির কাজ কি ছিল? টেট পরীক্ষায় এসে। এক্ষুনি আমরা আলোচনা করলাম। বল। আর্যদের যে গণপরিষদ, এই সভা সমিতি কি কাজ করতো? রাজার নির্বাচন ও পরামর্শ, একটু আগেই করলাম। একদম, একদম। ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনীতির মূল ভিত্তি কি ছিল? এএনএম জিএনএম নার্সিং পরীক্ষায় এসেছিল। হুম, কৃষিকাজ ও পশুপালন। আর আর একটা জিনিস মনে রাখবে, গরু ছিল তাদের কিন্তু সম্পদের প্রতীক। যে কত বড় লোক, তা গরুর মাধ্যমে বোঝানো হতো, কত গরু রয়েছে।
পুরুষ সূক্ত কোন বেদে অন্তর্ভুক্ত? পুরুষ সূক্ত, এটা পাও নিয়ম মধ্যে, ডাব্লিউবিসিএস পরীক্ষায় আসা। পুরুষ সূক্ত কিন্তু তোমরা একটাই বেদ পড়লে এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঋগ্বেদ। সেটা হচ্ছে ঋগ্বেদ, একটাই বেদ পড়েছে, ঋগ্বেদ। তাহলে দেখো, ঋগ্বেদের কিন্তু দশম মণ্ডল, এই ঋগ্বেদের দশম মণ্ডল, দশম মণ্ডলে পুরুষ সূক্তে, কেন পুরুষ সূক্তটা ইম্পর্টেন্ট বলতো? এখানেই বর্ণ প্রথার উদ্ভব হয়েছিল, এখানেই বর্ণ প্রথা সমাজে, এটা কিন্তু কথা বর্ণনা করে রয়েছে এই ঋগ্বেদের পুরুষ সূক্ত অংশ। আচ্ছা, ফাস্ট করবে, 5 মিনিট টাইম আছে ক্লাসে। ঋগ বৈদিক যুগের আমি বলে দিচ্ছি, হ্যাঁ তা না, ঋগ বৈদিক যুগে দেখো রাজা ছিলেন কি? রাজা কি ছিল? আহ গণতান্ত্রিক নেতা, ধর্মগুরু, না শাসক ও যোদ্ধা? না, শাসক ও যোদ্ধা হবে রাজা। রাজ্যের প্রশাসনিক আর সামরিক নেতা বলেছিলাম, আমরা পড়েছিলাম, তো শাসক ও যোদ্ধা। ঋগ বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল? ঋগ বৈদিক যুগে দেখো, নারীদের শিক্ষার অধিকার ছিল না, গৃহবন্দী, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের অধিকার ছিল। দেখো নারীদের অবস্থা পজিটিভ করেছে, তাহলে পজিটিভ একটাই রয়েছে, দেখো ভালো, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের অধিকার ছিল এই সময় নারীদের। দেখো নারীরা এই সময় বৈদিক মন্ত্র পাঠ করতেন, যজ্ঞে অংশ নিতেন, আমরা ইতিহাসে পড়েছি গায়ত্রী লোপামুদ্রা এর প্রমাণ, কেপি কনস্টেবল, কলকাতা পুলিশে। নেক্সট, আর্য শব্দের অর্থ কি? আর্য শব্দের অর্থ হচ্ছে সভ্য বা শ্রেষ্ঠ, সভ্য বা শ্রেষ্ঠ। ঋগ বৈদিক যুগে ব্রাহ্মণদের কাজ কি ছিল? ধর্মীয় আচার ও যজ্ঞ করা, রেলের পরীক্ষায় এসেছিল। ঋগ বৈদিক যুগের প্রধান জনজাতি কে ছিল? কে ছিল প্রধান জনজাতি? আমরা একজনকে নিয়ে ভালো করে পড়লাম, সেটা হচ্ছে আর্য। এরা কোত্থেকে এসেছে? উত্তর পশ্চিম বা মধ্য এশিয়া, উত্তর পশ্চিম ভারত বা মধ্য এশিয়া থেকে এরা কিন্তু প্রবেশ করেছিল। পুলিশের পরীক্ষা এসেছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ঋগ বৈদিক যুগে গাভী বা গরু বলতে কি বোঝানো হয়? গরু কি বোঝানো? সম্পদ। কার, কে কত বড় লোক। ঋগ বৈদিক যুগে নদী নামে পরিচিত কোন নারী দেবী ছিল? কোন নারী দেবী ছিল? সরস্বতী দেবী। সরস্বতী নদী দেবী রূপে পূজিত হতো, তাকে জ্ঞান আর নদীর প্রতীক হিসেবে কিন্তু দেখা হতো এই সময়, ডাব্লিউবিসিএস পরীক্ষায় আসা। ঋগ বৈদিক যুগের দাস শব্দের অর্থ কি? শত্রু গোত্র, শত্রু ভাবতো, দাসরা শত্রু গোত্র, বা এটাকেই বলা হতো কিন্তু বন্দি। বন্দি, এটা দুটো অপশনই আমরা বলতে পারতাম, এটার অপশনটা ভুল হয়েছে, মানে দুটোই রয়েছে এটা। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীকালে তা কিন্তু দাসত্বর অর্থ নিয়েছে। তখন পরবর্তীকালে এটা দাস বলতে বোঝানো হতো দাসত্ব, যে দাসত্ব সারা জীবন যে সেবা করবে। আচ্ছা, ঋগ্বেদের যুগের মানুষেরা কোন ধাতব ব্যবহার জানতো? ব্রোঞ্জ। একটু আগে কোন ধাতব ব্যবহার? হ্যাঁ, ব্রোঞ্জ। ঠিক আছে, এটা সোনাও জানতো, এটা অ্যাকচুয়ালি জানতো না হবে। ব্রোঞ্জটা তো বেশি পড়েছে, কিন্তু সোনাও এখন ছিল। আর যেটা জানতো না, সেটা জানতো না হবে, যেটা জানতো না সেটা হচ্ছে তামা। তারা কিন্তু সরি সরি সরি, যেটা জানতো না সেটা হবে লোহা। তামা, ব্রোঞ্জ এবং সোনা তিনটেই জানতো, হ্যাঁ, কলকাতা পুলিশের পরীক্ষায় আসবে। যেটা জানতো না সেটা হচ্ছে লোহা। শেষ করতে পারবো বলে মনে হচ্ছে না, আর 1 মিনিট টাইম রয়েছে এই ক্লাসে। দেখো, ঋগ্বৈদিক যুগে আর্যরা কোথায় প্রথম বসতি স্থাপন করেছে? এএনএম জিএনএম নার্সিং পরীক্ষায় এসেছে। কোথায়? সপ্ত সিন্ধু, মানে সপ্ত নদী, সাত নদীর দেশ, সাত নদীর দেশ মানে পাঞ্জাব, তাই তো? ঋগ্বৈদিক যুগে সপ্ত সিন্ধু বলতে বোঝানো হতো সাত নদী অঞ্চল। সব রেল, এটা দেখো রেলের পরীক্ষায় আসা। ঋগ্বৈদিক যুগে আর্যদের প্রধান বসতি কি নামে পরিচিত ছিল? আর্যদের প্রধান বসতি আর্যব্রত নামে পরিচিত ছিল। ঋগ্বৈদিক যুগে সোম কিসের নাম? সোম কিসের নাম? সোম হচ্ছে এক ধরনের পানীয়, সোমরস, বললাম, সিজিএল পরীক্ষায় আসা। ঋগ্বৈদিক যুগে প্রধান রাজনৈতিক ইউনিট কি ছিল? প্রধান রাজনৈতিক ইউনিট ছিল জন। জন মানে পরিবার, পরিবার, অনেকগুলো পরিবার মিলে একটা গোষ্ঠী, আর অনেকগুলো গোষ্ঠী নিয়ে তৈরি হতো একটা জন, জনপদ।
ঋগ বৈদিক যুগে কোন দেবতা রক্ষাকারী ও ঋতুর দেবতা নামে পরিচিত? রক্ষাকারী ও ঋতুর দেবতা নামে পরিচিত ছিল কিন্তু আমাদের বরুণ। বরুণ ছিল ঋতু, কোনো কিছু বিধি বা নৈতিকতা এই সমস্ত কিছু বোঝাতো। বেশ, আর টাইম হবে না, পরের দিন বাকিটা আমি বলে দেবো ফার্স্ট ক্লাসে। আর না হলে চলো পরের দিন বাকিটা বলে দেবো। মনে রাখবে এতটা অব্দি হলো, হ্যাঁ? ওয়েট করো বাইরে, নতুন জিনিস আসবে।